আসসালামু আলাইকুম। ডিজাইনিং হিরো একাডেমির পক্ষ থেকে নতুন আরেকটি টিউটোরিয়াল পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের কমপ্লিট ইউআই ইউএক্স ডিজাইন কোর্সের 9 নম্বর ক্লাস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে টাইপোগ্রাফি। এটি ইউআই ইউএক্স ডিজাইন বা যে কোনো ধরনের ডিজাইনের ক্ষেত্রে খুবই ক্রুশিয়াল একটি পার্ট, কারণ টাইপোগ্রাফি ছাড়া আসলে ডিজাইন কল্পনাই করা যায় না। তো প্রথমেই ভেবেছিলাম যে একটি ক্লাসের মধ্যেই টাইপোগ্রাফির সব ধরনের বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব, কিন্তু পরবর্তীতে দেখলাম যে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমরা এই ক্লাসটিকে দুইটি পার্টে ভাগ করব। তো আজকে আমরা টাইপোগ্রাফির বেসিক বিষয়গুলো নিয়ে আলাপ করব এবং নেক্সট পার্টে আমরা টাইপোগ্রাফি এর আমাদের ইউআই বা ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে যে ধরনের প্রসেস ফলো করতে হয় এবং টাইপ স্কেলগুলো কিভাবে সাজাতে হয় এবং টাইপোগ্রাফির বেস্ট প্র্যাকটিস যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা এই কোর্সের বাকি 8টি ক্লাস দেখেননি তারা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব। তো আমি আব্দুর রহিম, কাজ করছি সফটওয়্যারের চিফ ডিজাইনার হিসেবে। আমি চেষ্টা করছি গত 8-10 বছরে এই ডিজাইন ইন্ডাস্ট্রিতে কাজ করার ফলে আমার যতটুকু লার্নিং এবং এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলোর মাধ্যমে কিছু কন্টেন্ট শেয়ার করার, যাতে করে নতুন যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছেন বা নতুন করে এখানে ক্যারিয়ার গড়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিছুটা কন্ট্রিবিউট করতে পারি এবং তাদের শেখার জার্নিটা যাতে সহজ হয় সেজন্য বাংলায় ইউআই ইউএক্স এবং প্রোডাক্ট ডিজাইন নিয়ে কিছু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করতেছি। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করতে পারেন এবং প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যাই হোক, চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। তো শুরুতেই টাইপোগ্রাফি কি সেই বিষয়টি আমরা একটু জানি। তো সেটি জানার আগে আমরা আসলে দেখি টাইপোগ্রাফি কিভাবে কোনো একটি ডিজাইনের মধ্যে ব্যবহার হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা কিছু লাইভ ওয়েবসাইটের মাধ্যমে এক্সাম্পল হিসেবে দেখি, তাহলে বিষয়গুলো আরও বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা এখানে ফিগমা এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা চলে আসছি। তো টাইপোগ্রাফি হচ্ছে আসলে আমরা কোনো ডিজাইনের মধ্যে যেই ধরনের লেখাগুলো দেখে থাকি এগুলো সবই টাইপোগ্রাফির অংশ। তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো উপরে কিছু লেখা রয়েছে এবং বাটনের মধ্যে কিছু লেখা, এখানে একটি বড় লেখা রয়েছে, এখানে একটু ছোট লেখা, বাটনের টেক্সটটি হয়তো আরেকটু ছোট। তো তারপরে যদি আমরা নিচের দিকে আসি তাহলে এখানে আমরা দেখতে পাবো কিছু লেখা রয়েছে এবং এখানেও কিছু বড় লেখা। তো এখানে কিছু বড় লেখা, কিছু এটি একটু মোটা, এটি একটু কিছুটা চিকন ওইটি উপরেরটির তুলনায়। তো এখানেও ঠিক সেম, একটু মোটা একটু চিকন, হয়তো সাইজটি সেম রয়েছে। তো আমরা যদি আরেকটু নিচের দিকে আসি সবই দেখতে পাবো এগুলো টাইপোগ্রাফি। এখানে বিভিন্ন ধরনের স্টাইলের মাধ্যমে টেক্সটগুলোকে সাজানো হয়েছে। তো আমরা যদি আরেকটি পেজের মধ্যে যাই তো এখানেও ঠিক সেম, আমরা যদি নতুন আরেকটি পেজে আসলাম এখানেও বিভিন্ন ধরনের লেখা রয়েছে, কোথাও বড় কোথাও ছোট, তারপরে কোথাও সবগুলো বড় হাতের বা আপার কেস করে দেয়া আছে। তো আমরা যদি একটু দেখি তারপর আমরা যদি এখানে যাই তো এখানেও ঠিক সেম আমরা দেখতে পাচ্ছি, কোথাও বড় কোথাও ছোট, কোথাও মোটা কোথাও আছে চিকন। তো এই যে সিস্টেমগুলো এগুলো সবই টাইপোগ্রাফির এক একটি অংশ। তো আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি, আমরা এখানে আরেকটু ওয়েবসাইটে চলে আসলাম, এখানেও ঠিক সেম, একটু মোটা বড় আকারের কিছু টেক্সট রয়েছে, তারপরে একটু ছোট টেক্সট রয়েছে, এখানে বড়, তারপরে একটু মিডিয়াম, তারপরে একটু ছোট। তো আমরা এখানে এক্সাম্পল হিসেবে যেই পেজগুলো দেখেছি সেগুলোর মধ্যে যে লেখাগুলো রয়েছে সেগুলো সবই টাইপোগ্রাফি। তো এখানে অনেক ধরনের সিস্টেম এবং অনেক ধরনের রুলস রেগুলেশন রয়েছে যেগুলো ফলো করার মাধ্যমেই মূলত টাইপোগ্রাফিগুলো সাজানো হয়ে থাকে, আর সেভাবে সাজানোর মাধ্যমেই টাইপোগ্রাফিগুলো দেখতেও অনেকটা সুন্দর লাগে। তো এবার আমরা টাইপোগ্রাফির একটি সংজ্ঞা দেখি, আসলে টাইপোগ্রাফি কি সেটি। তো যে কোনো ধরনের লেখা হলেই যে সেটি টাইপোগ্রাফি হবে বিষয়টি আসলে এরকম নয়। টাইপোগ্রাফি হওয়ার জন্য 3টি কি শর্ত আমরা বলতে পারি। 1 নম্বরে হচ্ছে যে কোনো ধরনের লেখা যখন ইউজার পড়বে সেটি যাতে খুব সহজেই সে বুঝতে পারে। 2 নম্বরে হচ্ছে সেই লেখাগুলোর যেই অর্থ রয়েছে সেটি যাতে খুব সহজেই তারা বুঝতে পারে, এবং 3 নম্বরে হচ্ছে লেখাগুলো দেখতে সুন্দর হতে হবে। তো এই 3টি পয়েন্টের সমন্বয়ে মূলত একটি পারফেক্ট টাইপোগ্রাফি হয়ে থাকে। তো টাইপোগ্রাফি এর সাথে কানেক্টেড আরও বেশ কিছু টার্মস এবং বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা একটু সংক্ষেপে জেনে নেই। তো এখানে 2টি বিষয় রয়েছে, একটি হচ্ছে টাইপফেস আর একটি হচ্ছে ফন্ট ফ্যামিলি বা ফন্ট।
তো টাইপফেস কি সেটি আমরা একটু জানি। টাইপফেস এবং ফন্ট ফ্যামিলি বা ফন্টের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, সেই বিষয়টা আমরা একটু দেখি। তো টাইপফেস এবং ফন্ট বা ফন্ট ফ্যামিলি কি সেটিকে বুঝতে আমরা একটি এক্সাম্পল এভাবে কল্পনা করতে পারি। ধরুন পৃথিবীতে অনেকগুলো মহাদেশ রয়েছে এবং অনেকগুলো কান্ট্রি রয়েছে। তো মহাদেশগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রত্যেকটা মহাদেশের মানুষের শারীরিক যে গঠন রয়েছে সেটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন এশিয়া মহাদেশের মানুষের শারীরিক গঠন একরকম, আবার ইউরোপ কান্ট্রির বা ইউরোপ মহাদেশের মানুষের শারীরিক গঠন একরকম, আফ্রিকা মহাদেশের মানুষের শারীরিক গঠন এক এক রকম হয়ে থাকে। তো এই যে ভিন্ন ভিন্ন মানুষের শারীরিক গঠন সেটিকে আমরা টাইপফেসের সাথে তুলনা করতে পারি। আমরা দেখলেই হয়তো বুঝতে পারি যে এই মানুষটি হয়তো আফ্রিকার কোনো একটি দেশের হবে, অথবা এই মানুষটি এশিয়ার কোনো দেশের হবে। আবার দেখা যায় এশিয়ার মধ্যেও ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই এরিয়ার মানুষের শারীরিক গঠন কিছুটা সিমিলার হয়ে থাকে। আবার চীন, জাপান, সাউথ কোরিয়া, তো এই যে কান্ট্রির মানুষগুলোর শারীরিক গঠন আবার কিছুটা কাছাকাছি হয়ে থাকে। আবার আফ্রিকার মানুষের শারীরিক গঠন কিছুটা কাছাকাছি হয়ে থাকে। তো আমরা এগুলোকে মূলত টাইপফেসের সাথে তুলনা করতে পারি। তো টাইপফেস হচ্ছে এক একটি স্টাইল, আর এই টাইপফেসগুলোর মধ্যেই মূলত থাকবে ফন্ট বা ফন্ট ফ্যামিলি। তো ফন্ট বা ফন্ট ফ্যামিলিকে আমরা তুলনা করতে পারি এই যে এরিয়া, এই এরিয়ার মধ্যে আবার অনেক হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষ রয়েছে, এই মানুষের সাথে তুলনা করতে পারি। ইন্ডিভিজুয়াল যে মানুষগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক একটি ফন্ট বা ফন্ট ফ্যামিলি। এই মানুষগুলোর মধ্যে আবার কিছু মানুষ আছে চিকন, কিছু মানুষ আছে মোটা, কিছু মানুষ ছোট, কিছু মানুষ বড়। তো এরাই হচ্ছে মূলত এক একটি ফন্টের স্টাইল। তো আমরা বুঝতে পেরেছি টাইপফেসের আন্ডারে মূলত ফন্টগুলো থাকে। তো টাইপফেসের বেশ কিছু ক্যাটাগরি বা কিছু ক্লাসিফিকেশন রয়েছে। তো কমন যেসব ক্লাসিফিকেশনগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখি। তো কমনগুলোর মধ্যে হচ্ছে সেরিফ, তারপরে রয়েছে স্যান্স সেরিফ, স্ল্যাব সেরিফ, স্ক্রিপ্ট বা হ্যান্ড রিটেন, ডিসপ্লে, তারপরে হচ্ছে মনো স্পেসড। তো এগুলো হচ্ছে এক একটি টাইপফেস। তো এই প্রতিটি টাইপফেসের মধ্যেই সিমিলার স্টাইলের অনেক ধরনের ফন্ট ফ্যামিলি রয়েছে। তো আমরা একটু এক্সাম্পল দেখি এখানে। তো আমরা এখানে গুগল যেই ফন্ট ডিরেক্টরি রয়েছে সেখানে আমরা চলে আসছি। তো এখানে যদি আমরা দেখি তাহলে আমরা এই যে বাম পাশে যে ফিল্টার রয়েছে সেখান থেকে আমরা যদি ফিল্টার করি তাহলে যেমন সেরিফ যদি আমরা এখানে সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেরিফের যত ফন্ট স্টাইল রয়েছে সেগুলো এখানে চলে আসছে। তো এগুলো সব হচ্ছে এক একটি টাইপফেস। সেরিফের টাইপফেস হচ্ছে এগুলো কিন্তু প্রতিটি আলাদা আলাদা এক একটি ফন্ট ফ্যামিলি বা ফন্ট। তো এগুলোর মধ্যে আবার প্রত্যেকটা ফন্টের কিছু স্টাইল রয়েছে। তো এখানে আমরা যদি ভিতরে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে রেগুলার রয়েছে, তারপরে ইটালিক রয়েছে, তারপরে বোল্ড রয়েছে। তো ঠিক সিমিলারলি এখানে তো আমরা দেখতেই পাচ্ছি, বুঝতে পারতেছি যে আসলে সেরিফ ফন্টের স্টাইলগুলো কীরকম হয়ে থাকে। আর আমরা যদি এখানে স্যান্স সেরিফ সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে স্যান্স সেরিফের মধ্যেও এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে কিন্তু কাছাকাছি স্টাইলের এই ফন্টগুলো। তো এগুলো কীরকম হয়ে থাকে সেটিও আমরা দেখেই বুঝতে পারতেছি। প্রত্যেকটি ফন্ট মূলত টাইপফেসের মধ্যে থাকবে প্রতিটি ফন্ট বা ফন্ট ফ্যামিলি। আবার ফন্ট ফ্যামিলি হচ্ছে একটি ফন্টের একাধিক স্টাইল থাকে, সেগুলোকে নিয়ে একটি ফন্ট ফ্যামিলি হয়। সেই স্টাইলগুলোর মধ্যে থাকে কিছু ফন্ট থাকে বেশি চিকন, কিছু একটু কম চিকন, কিছু মোটা, কিছু কম মোটা। তো আমরা এখানে এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। তো দেখি আমরা এখানে একটি ফন্ট ফ্যামিলিতে চলে আসছি। এই ফন্ট ফ্যামিলিটির নাম হচ্ছে রোবোটো। তো এখানে আমরা যদি দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এটি হচ্ছে থিন হচ্ছে একেবারেই চিকন। তারপরে থিনের আরেকটি স্টাইল হচ্ছে ইটালিক বা একটু বাঁকা। তো এটি আরেকটু মোটা। দেন এটি হচ্ছে রেগুলার আরেকটু মোটা। তারপর রেগুলার মধ্যে আবার ইটালিক রয়েছে বাঁকা, তারপরে মিডিয়াম আরেকটু মোটা। তো এইভাবে যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে আস্তে আস্তে ফন্টটি মোটা হচ্ছে। তো এটি হচ্ছে এক একটি ফন্ট ফ্যামিলি। তো আশা করি আমাদের এই বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এক একটি টাইপফেস এক এক ধরনের ফিলিংস এবং ইমোশনকে রিপ্রেজেন্ট করে থাকে। তো আমরা এখন সেই বিষয়গুলো একটু দেখি, কোন কোন টাইপফেসগুলো কী ধরনের ইমোশন এবং ফিলিংসকে রিপ্রেজেন্ট করে থাকে সেই বিষয়গুলো। তো এক নম্বর হচ্ছে সেরিফ। তো সেরিফ টাইপফেসটি সাধারণত ক্লাসিক অথবা ট্র্যাডিশনাল অথবা এস্টাবলিশড কোনো কিছুকে বা এই রিলেটেড কোনো কিছু বোঝানোর জন্য সাধারণত এই সেরিফ টাইপফেসটি ব্যবহার হয়ে থাকে।
তো আমরা এই রিলেটেড যখন কোনো কিছু ডিজাইন করব সেক্ষেত্রে আমরা সেরিফ টাইপফেস থেকে যে কোনো ফন্ট আমরা সিলেক্ট করতে পারি। 2 নম্বর হচ্ছে স্যান্স সেরিফ। তো স্যান্স সেরিফ হচ্ছে মিনিমাল, মডার্ন এবং নিউট্রাল কোনো কিছুকে বোঝানোর জন্য সাধারণত এই স্যান্স সেরিফ টাইপফেসটি ব্যবহার হয়ে থাকে। তো 3 নম্বর হচ্ছে স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্ট টাইপফেসগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে পার্সোনাল, হ্যান্ডমেড, এলিজেন্ট এবং ক্যালিওগ্রাফি রিলেটেড ডিজাইনের জন্য এই স্ক্রিপ্ট টাইপফেসগুলো ব্যবহার হয়ে থাকে। তো 4 নম্বর হচ্ছে ডিসপ্লে। তো এই ডিসপ্লে টাইপফেসগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে মানুষের অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য, তারপরে বড় হেডিং বা হেডলাইন রিলেটেড যেসব জায়গা রয়েছে সেগুলোর জন্য, এক্ষেত্রে পোস্টার, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড যেসব ডিজাইন রয়েছে সেগুলোর ক্ষেত্রে এই ডিসপ্লে টাইপের টাইপফেসগুলো ব্যবহার হয়ে থাকে সাধারণত। তো 5 নম্বর হচ্ছে মনোস্পেস টাইপফেসগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে প্রোগ্রামিং, টাইপরাইটিং এবং নাম্বার যেখানে রয়েছে সেই সব জায়গায় ব্যবহার হয়ে থাকে। তো টাইপফেসগুলোর মধ্যে সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে স্যান্স সেরিফ যে টাইপফেস রয়েছে সেটি। আর বাকি টাইপফেসগুলো সাধারণত বিগার কোনো সাইজ যেমন হেডিং, তারপরে হচ্ছে টাইটেল এবং বড় কোনো টেক্সট সাইজ প্রয়োজন হলে সেই ক্ষেত্রে স্পেসিফিক এরিয়া ভেদে সেগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। আর ছোট কোনো টেক্সটের ক্ষেত্রে বা প্যারাগ্রাফ এগুলোর ক্ষেত্রে মূলত স্যান্স সেরিফ টাইপফেস সাধারণত ব্যবহার হয়ে থাকে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে ছোট টেক্সটের ক্ষেত্রে কেন স্যান্স সেরিফ টাইপফেসগুলো ব্যবহার হয়ে থাকে এবং অন্যান্য টাইপফেস ব্যবহার হয় না। তো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে স্যান্স সেরিফ টাইপফেসের যেই ছোট লেখাগুলো রয়েছে সেগুলো যদি আমরা লক্ষ্য করি এবং পাশে আরও বাকি যে দুইটি রয়েছে সেগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে হয়তো আমরা খুব ইজিলি পড়তে পারবো স্যান্স সেরিফের যেই টাইপফেসটি রয়েছে সেটি। তো আমরা এখানে এক্সাম্পলগুলো দেখে বুঝতেই পারতেছি যে অন্যান্য টাইপফেসগুলো সাধারণত ছোট টেক্সট বা প্যারাগ্রাফের ক্ষেত্রে ব্যবহার কেন করা হয় না। তো এগুলো আসলে পড়তে অনেকটা সমস্যা হয়ে থাকে। আর স্যান্স সেরিফ যে টাইপফেস রয়েছে সেটি পড়ার ক্ষেত্রে খুবই সহজ হয়ে থাকে। তো আমরা এখানে কিছু রিজন দেখি আসলে স্যান্স সেরিফ টাইপফেসগুলো কেন সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে। তো 1 নম্বর হচ্ছে লেজিবিলিটি। তো লেজিবিলিটি হচ্ছে সহজে পাঠযোগ্য। তো আমরা টাইপোগ্রাফি এর যেই 3টি কি পয়েন্ট বলেছিলাম যে 1 নম্বরে হচ্ছে সহজেই মানুষ পড়তে পারবে এবং এর মিনিং সহজেই অনুধাবন করতে পারবে এবং লেখাটি দেখতে সুন্দর হবে। তাই স্যান্স সেরিফ টাইপফেসগুলো খুব ক্লিয়ার এবং সিম্পল হওয়াতে সহজেই মানুষ এগুলো পড়তে পারে। 2 নম্বরে হচ্ছে নিউট্রালিটি। তো স্যান্স সেরিফ টাইপফেসগুলো মিনিমাল, সিম্পল এবং নিউট্রাল হওয়াতে এটি যে কোনো ধরনের ব্র্যান্ডের পার্সোনালিটির সাথেই ম্যাচ করানো যায় খুব সহজেই। 3 নম্বর হচ্ছে সিম্পলিসিটি। স্যান্স সেরিফ টাইপফেসগুলোর ফন্টগুলো সাধারণত সিম্পল হওয়াতে এটি আমাদের ডিজাইনের ক্ষেত্রে বা ডিজাইনের ইউজাবিলিটির ক্ষেত্রে বেশ ইমপ্রুভ করে থাকে, যার কারণে আসলে স্যান্স সেরিফ টাইপফেসগুলো মাধ্যমে কোনো ডিজাইন করলে সেটি দেখতেও অনেকটা সুন্দর দেখায়। তো এবার আমরা দেখি ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, তারপরে লাইন হাইট, এক্স হাইট, লেটার স্পেসিং কি এই বিষয়গুলো। তো ফন্ট সাইজ কি সেটি আমরা খুব সহজেই আমরা বুঝতে পারি যে ছোট বড় বিভিন্ন ধরনের সাইজের হতে পারে, সেটিকে আমরা ফন্ট সাইজ হিসেবে বলে থাকি। 2 নম্বর হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট হচ্ছে কোনো একটি ফন্টের, আমরা পূর্বে দেখেছিলাম যে চিকন, পাতলা, মোটা, একটু বেশি মোটা, তো এই বিষয়গুলোকে আমরা ফন্ট ওয়েট বলে থাকি। এক একটি ফন্ট ফ্যামিলির মধ্যে আমরা পূর্বে দেখেছি অনেকগুলো ফন্টের স্টাইল থাকে, এগুলোকে আমরা ফন্ট ওয়েট বলতে পারি। তো এরপরে হচ্ছে লাইন হাইট। লাইন হাইট হচ্ছে কোনো কিছু টেক্সটের লাইনের মধ্যে একটি লাইন থেকে আরেকটি লাইনের যেই দূরত্ব বা গ্যাপ রয়েছে সেটিকে লাইন হাইট বলা হয়ে থাকে। তো এরপরে হচ্ছে এক্স হাইট। এক্স হাইট কি সেটি আমরা একটু দেখি। তো এখানে আমরা রেড কালার দিয়ে যেই মার্ক করে রেখেছি যে এরিয়াগুলো সেটি হচ্ছে ফন্টের এক্স হাইট। এরপর হচ্ছে লেটার স্পেসিং। লেটার স্পেসিং হচ্ছে একটি টেক্সটের মধ্যে একটি লেটার থেকে আরেকটা লেটারের যে গ্যাপ রয়েছে বা দূরত্ব রয়েছে সেটাকে আমরা লেটার স্পেসিং বলে থাকি। তো এরপরে রয়েছে ফন্টের কিছু অ্যালাইনমেন্ট রয়েছে। তো আমরা অ্যালাইনমেন্টগুলো একটু দেখে নিই। আমরা এখানে কয়েকটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। এখানে ফন্টের কমন যেই 4টি অ্যালাইনমেন্ট সেটি হচ্ছে, একটি হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটিকে LTR বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এটিকে RTL বলা হয়ে থাকে। তো LTR হচ্ছে সাধারণত বা লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে সাধারণত ম্যাক্সিমাম ভাষা বা ল্যাঙ্গুয়েজ বাম দিক থেকে ডান দিকে লেখা হয়ে থাকে, যেমন বাংলা, ইংলিশ, তারপরে হিন্দি, এইসব লেখাগুলো। আর RTL বা ডান দিক থেকে লেখা হয়ে থাকে যেসব ল্যাঙ্গুয়েজ যেমন
অ্যারাবিক, তারপরে উর্দু রয়েছে, তারপরে হিব্রু রয়েছে, এছাড়াও আরও অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেগুলো আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন। তো এটাকে বলা হয় RTL বা রাইট অ্যালাইনমেন্ট। তো আরও কিছু অ্যালাইনমেন্ট রয়েছে, যেমন সেন্টার অ্যালাইনমেন্ট, এবং সেন্টার অ্যালাইনমেন্ট হচ্ছে মিডলে থাকবে এই লেখাগুলো। আর জাস্টিফাইড অ্যালাইনমেন্ট হচ্ছে, আমরা এখানে দেখে বুঝতে পারতেছি জাস্টিফাইড অ্যালাইনমেন্টগুলো কি। এটি হচ্ছে একটি লাইনের থেকে আরেকটি লাইনের টেক্সটের যদি ছোট বড় হয়ে থাকে লাইনগুলো, সেগুলোকে কোথাও কোথাও গ্যাপ বৃদ্ধি করে লাইনগুলোকে সমান করে দেওয়া হয়ে থাকে। তো সাধারণত এই জাস্টিফাইড যে অ্যালাইনমেন্ট রয়েছে এগুলো বই অথবা নিউজ পেপারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ওয়েবের ক্ষেত্রে সাধারণত এগুলার ব্যবহার খুবই কম হয়ে থাকে। তো এবার আমরা দেখি আমরা আমাদের ডিজাইনের জন্য কিভাবে বেটার ফন্ট চুজ করতে পারি বা সিলেক্ট করতে পারি, সেই বিষয়গুলোর সম্বন্ধে একটু জেনে নিই। এক নম্বর হচ্ছে আমরা পপুলার যেসব ফন্ট রয়েছে সেগুলো থেকে আমরা আমাদের ডিজাইনের জন্য ফন্ট চুজ করতে পারি। তো আমরা পপুলার ফন্ট কিভাবে পাবো, আমরা যদি গুগলে সার্চ করি, যদি আমরা স্যান্স সেরিফ টাইপফেসের কোনো একটি ফন্ট আমরা যদি সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে গুগলে যদি আমরা সার্চ করি পপুলার স্যান্স সেরিফ ফন্ট, সেক্ষেত্রে আমরা হয়তো অনেক ধরনের সাজেশন পাবো, সেখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এছাড়াও যেসব ফন্ট ডিরেক্টরি যেসব সাইটগুলো রয়েছে, যেমন গুগল যেই ফন্টের সাইটটি রয়েছে, সেখানে গিয়েও আমরা পপুলার লিস্ট থেকে যেসব ফন্টগুলো রয়েছে সেখান থেকে কোনো একটি সিলেক্ট করতে পারি। তো আমরা যদি এখানে চলে আসি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা যদি স্যান্স সেরিফটি সিলেক্ট করে দেই, দেন এখান থেকে যদি আমরা শর্টিং থেকে মোস্ট পপুলার দিই, সেক্ষেত্রে এখানে পপুলার লিস্টগুলো আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কোনো একটি ফন্ট আমরা সিলেক্ট করতে পারি। 2 নম্বরে হচ্ছে কোনো একটি ফন্ট সিলেক্ট করার পূর্বে আমাদেরকে দেখতে হবে যে সেই ফন্টের বা সেই ফন্ট ফ্যামিলিটির মধ্যে কয়টি ফন্টের ওয়েট রয়েছে। কমপক্ষে 4 থেকে 5টি ফন্ট ওয়েট আছে এরকম কোনো ফন্টকে আমরা সিলেক্ট করব। তো সেম ফন্ট ফ্যামিলির মধ্যে যখন একাধিক ফন্ট ওয়েট থাকবে, সেগুলো আমাদের ডিজাইনের মধ্যে খুব সহজেই এবং সুন্দর ওয়েতে আমরা ডিজাইনে ব্যবহার করতে পারবো। তো 3 নম্বরে হচ্ছে একটি ফন্ট সিলেক্ট করার পূর্বে সেই ফন্টের যেই আমরা লেটার স্পেস নিয়ে কথা বলেছি, ফন্টের এক্স হাইট নিয়ে কথা বলেছি, সেগুলো আমাদেরকে আগে দেখতে হবে যে লেটার স্পেস কি বেশি কিনা এবং কম কিনা। আর এক্স হাইটের ক্ষেত্রে হচ্ছে যেই সব ফন্টের এক্স হাইটগুলো একটু বড় হয় বা একটু টলার হয়ে থাকে, সেগুলো সিলেক্ট করা বেস্ট ওয়ে। কারণ যখন ছোট টেক্সটের ক্ষেত্রে এক্স হাইট একটু বেশি বা একটু লম্বা হলে সেগুলো পড়তে খুবই সহজ হয়, আর এক্স হাইট যদি ছোট হয় সেক্ষেত্রে ছোট টেক্সটগুলো পড়তে অনেকটা অসুবিধা হয়ে থাকে। তো এছাড়াও যদি ফন্ট সিলেক্ট করতে আমাদের আরও কনফিউশন থাকে, সেক্ষেত্রে আমরা যেসব পপুলার বা জনপ্রিয় যেসব ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন রয়েছে তারা যেসব ফন্ট ব্যবহার করেছে সেগুলো থেকেও আমরা সিলেক্ট করতে পারি। আর তারা যেসব ফন্ট ব্যবহার করে থাকে সেগুলো খুঁজে পাওয়া বা সেগুলো আমরা কিভাবে বুঝতে পারবো, সেটির 2টি ওয়ে রয়েছে। তো আমরা এবার এখানে একটি ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। যেমন এখানে টাইটেলে যে ফন্টটি ব্যবহার করেছে, আমাদের হয়তো এই ফন্টটি ভালো লাগতেছে, তাই আমরা হয়তো ভাবতেছি যে এই ফন্টটি আমরা ব্যবহার করব। এখন এখানে কি ফন্ট সেটি আমরা কিভাবে খুঁজে পাবো, আমরা 2টি মেথড দেখাচ্ছি। 1 নম্বরে হচ্ছে, তো এখানে একটি এক্সটেনশন রয়েছে, এই এক্সটেনশনটির মাধ্যমে দেখেন আমি যখন এখানে টেক্সটের মধ্যে নিয়ে আসছি তখন আমাকে দেখাচ্ছে যে এখানে ইন্টার ফন্ট আর এখানে হচ্ছে সরা ফন্ট ব্যবহার করা হয়েছে। এছাড়াও এটাতে ক্লিক করলেও আমরা দেখতে পাবো যে কোন ফন্ট ফ্যামিলি, যে ফ্যামিলি সরা স্যান্স সেরিফ এই ফন্টটি। তো এই এক্সটেনশনটির নাম হচ্ছে হোয়াট ফন্ট। তো এটি আমরা কোথায় পাবো, আমরা যদি এখানে এক্সটেনশন যেই এরিয়া রয়েছে এক্সটেনশনের মধ্যে চলে আসলে আমরা এখানে যদি আমরা সার্চ করি হোয়াট ফন্ট লিখে, সেক্ষেত্রে আমরা সেই এক্সটেনশনটি পেয়ে যাব। আমরা আইকনটি একটু দেখে রাখি। তো আইকনটি দেখে আমরা এখানে সহজে এই যে এই ফন্টটি বা এই এক্সটেনশনটি হচ্ছে আমাদের হোয়াট ফন্ট নামে যে এক্সটেনশনটির কথা বলেছি। তো এটি যখন আমরা ইনস্টল করে নিব, সেক্ষেত্রে আমরা এটির মাধ্যমে খুব সহজেই আমরা যে কোনো ওয়েবসাইটের আমরা ফন্ট কি সেটি বুঝতে পারবো। তো এছাড়াও আরও একটি মেথড রয়েছে, সেটি আমি দেখাচ্ছি। সেটি হচ্ছে আমরা যখন ওই টেক্সটের মধ্যে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে আমরা নিচের দিকে এখানে দেখতে পাবো ইন্সপেক্ট নামে একটি অপশন রয়েছে। আমরা যদি সেটিতে যাই, সেটিতে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে নিচের দিকে এখানে যেই ফন্টটি ব্যবহার করা হয়েছে সেটির ফন্ট ফ্যামিলি কি সেটি আমরা খুঁজে পাবো। যেমন এই যে এখানে রয়েছে ফন্ট ফ্যামিলি। তো এই যে ফন্ট ফ্যামিলি, এটির নাম হচ্ছে সরা স্যান্স সেরিফ। তো এই সরা ফন্টটি মূলত তারা ব্যবহার করেছে। তো এখন আমরা এই ফন্টটি
যদি এখান থেকে আমরা কপি করি বা সরা আমরা যদি কপি করে আমরা যদি গুগল যে ফন্ট রয়েছে আমরা যদি এখানে এসে এটি পেস্ট করে দিই সেই ক্ষেত্রে হয়তো আমরা ইজিলি পেয়ে যাব এই ফন্টটি। যেমন এই যে আমরা এই ফন্টটি পেয়ে গেছি ওই সাইটে যে ফন্টটি তারা টাইটেলের ক্ষেত্রে ব্যবহার করেছে। তো এছাড়াও তারা এখানে দুইটি ফন্ট ব্যবহার করেছে, একটি টাইটেলের জন্য আর একটি যে প্যারাগ্রাফ বা বডি টেক্সট যেটি রয়েছে সেটির ক্ষেত্রে তারা ব্যবহার করেছে ইন্টার যে ফন্ট রয়েছে সান্স সেরিফ ফন্টটি সেটি। তো আমরা আশা করি টাইপোগ্রাফি এর বেসিক যেসব বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আর পরবর্তী ক্লাসে আমরা এই যে টাইপোগ্রাফির যে বিষয়গুলো আমরা ওয়েবের ক্ষেত্রে ব্যবহারের যে বিষয় রয়েছে, কিভাবে আমরা টাইপ স্কেল সাজাবো, কিভাবে আমরা এগুলো কোন ওয়েতে স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা ব্যবহার করব এবং সেগুলোর বেস্ট প্র্যাকটিসগুলো কি কি সেগুলো আমরা প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখব। তখন আমরা মোটামুটি টাইপোগ্রাফি নিয়ে আমরা ইন ডিটেলস তখন আমরা শিখতে পারবো। আমরা এরপরে যখন ডিজাইন করব তখন টাইপোগ্রাফি নিয়ে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। তো আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন এবং যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অন্যদের মাঝে শেয়ার করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।